হ্যালো বন্ধুরা, রাত 12টার পরের চ্যানেলের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। দ্বিতীয় পর্ব শুরু করার আগে একটা কথা বলে দেই যে এই চ্যানেলের প্রথম পর্বের গল্পটিতে আমরা আপনাদের কাছে যতটা সাপোর্ট পাবো বলে আশা করেছিলাম, এখানে তার থেকেও বেশি সাপোর্ট ও ভালোবাসা দিয়ে আপনারা আমাদেরকে অনেক অনেক উৎসাহিত করেছেন। তার জন্য রাত 12টার চ্যানেলের পুরো টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। এই গল্পটি হচ্ছে আমাদের পাশের কামাখ্যা গ্রামে থাকা আমার এক বন্ধু শুভজিৎ মণ্ডলের দাদু ধরণীধর মণ্ডলের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। গল্পটি খুবই রোমাঞ্চকর হবে আর খুবই ভৌতিক, খুবই ভয়ঙ্কর। তো চলুন এর পরের গল্পটি ধরণীধর বাবুর ভাষায় আপনাদেরকে বলে শোনাচ্ছি। ঘটনাটি প্রায় 35 বছর আগে ঘটে যাওয়া একটি রহস্যময় ঘটনা। তখন আমি রামপুরহাট স্টেশনে স্টেশন মাস্টারের চাকরি করতাম। কামাখ্যা গ্রাম থেকে রামপুরহাট স্টেশন আসতে প্রায় আধ ঘন্টা মতো সময় লেগে যেত। তাও আমি প্রত্যেক দিন বাড়ি যাওয়া আসা করতাম। হঠাৎ একদিন খবর পেলাম যে বাড়িতে একটি সরকারি চিঠি এসেছে। সারাদিন কাজকর্ম সেরে প্রায় সন্ধেবেলা নাগাদ আমি বাড়ি পৌঁছতেই মা আমার হাতে চিঠিটা তুলে দিলেন। লেটারটি খুলে দেখলাম যে ওটা একটা পোস্টিং লেটার। এমার্জেন্সি পোস্টিং হয়ে গেছে, আমার যেতে হবে অন্য একটি শহরে। ওখান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায় একটি শুনশান স্টেশনে আমাকে কাজ করতে যেতে হবে এবার আর প্রত্যেক দিন বাড়িও যাতায়াত করা হবে না। সপ্তাহে একদিন হয়তো আসা গেলেও আসা যেতে পারে। অবশেষে সেই দিনটি চলে এলো। এক সপ্তাহের জন্য যা যা কিছু নেওয়ার সব কিছু নিয়ে প্রায় সকাল 11টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ওখানে যখন পৌঁছলাম তখন প্রায় সন্ধে 5:45 মতো বেজে গেছে। স্টেশনটি ছিল জনবহুলহীন শুনশান জায়গায়, বিশাল পাহাড়ি এলাকায়, শহরের ম্যাপের এক কোণে অবস্থিত স্টেশনটি। ম্যাপের মধ্যে দেখেছিলাম স্টেশনটি শহরের প্রায় লাস্ট প্রান্তে অবস্থিত। এরপর এখান থেকে যাতায়াত করার জন্য কোনো রাস্তা নেই। তার মানে লোকাল লোকগুলোই শুধু এখান থেকে শহরে যায় আর শহর থেকে গ্রামে ফিরে আসে। চারিদিকটা ভালোভাবে তাকিয়ে দেখলাম বহু পুরনো একটি স্টেশন। চারিদিকে পাহাড় আর শুধু জঙ্গল, আর কিচ্ছু নেই। স্টেশনে একটাই বড় পাকা অফিস দেখতে পাচ্ছি। অফিসের চারিদিকের দেওয়ালে ছোট ছোট আগাছা জমে গেছে, ওগুলো পরিষ্কার করার মতো কেউ নেই যেন মনে হচ্ছে। স্টেশনের বাইরে একটা ল্যাম্পপোস্ট প্রায় আধ ভাঙা অবস্থায় পড়ে আছে। তবে এই অবস্থাতেও লাইটটি যে জ্বলছে, এটি আমার ভাগ্য ভেবে সামনের দিকে হাসতে হাসতে এগিয়ে গেলাম। অফিসের কাছে গিয়ে কড়া নাড়তেই একজন ভদ্রলোক বেরিয়ে এলেন। ওনার নাম ছিল সনাতন মণ্ডল। সনাতন বাবুর প্রায় বয়স হয়ে গেছে, আমার থেকে প্রায় 15 বছর মতো বেশি হবে। উনি বললেন 12 ঘন্টা অন্তর ডিউটি হয়, একজন সকালের দিকে আসে আর একজন সন্ধ্যের দিকে। সনাতনবাবুর ডিউটি সন্ধ্যে 6টার সময় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার প্রথম দিন তাই সমস্ত খাতাপত্রের কাজ আমাকে বুঝিয়ে দেওয়া শেষ করে যখন তিনি দেওয়ালে রাখা ঘড়িটার দিকে তাকালেন তখন 8:05। কি একটা করতে গিয়ে হঠাৎ তিনি যেন থমকে দাঁড়ালেন। ওনার চোখে মুখে ভয়ের ছাপ অনুভব করলাম। তারপর উনি বললেন, না আর দেরি করা যাবে না, বাকি কাজটা তোমাকে কালকে বুঝিয়ে দেব। ছোলাটা নিয়ে তাড়াহুড়ো করে অফিস থেকে বেরিয়ে পড়লেন। উনি এতটাই তাড়াহুড়ো করে বেরোলেন যে বেরোবার সময় অফিসের দরজাটা ত্রাম করে প্রচুর আওয়াজ করে বন্ধ করে চলে গেলেন। প্রায় 5 সেকেন্ড যেতে না যেতেই উনি জানলা দিয়ে মুখ বাড়িয়ে বললেন, ও হ্যাঁ, আর একটা কথা, ভুলেও যেন অফিস থেকে দরজা খুলে রাত্রেবেলা বের হয়ে যেও না। আমি ওনাকে কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগেই উনি হাওয়ার নিমেষে উধাও হয়ে গেলেন। তারপর আমি প্রায় 10 মিনিট পর মুখ হাত পা ধুয়ে বাড়ি থেকে আনা ডিনারটি খেতে শুরু করলাম।
খাওয়া দাওয়া সেরে অফিসের খাতাপত্রগুলো সারতে লেগে গেলাম। পাহাড়ি এলাকায় রাত্রের নিস্তব্ধতা ভঙ্গ করে মাঝে মাঝে দূর থেকে একটা শিয়ালের ডাকের আওয়াজ ভেসে আসছে। অফিসের চারিদিকে ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক শোনা যাচ্ছে, আর অফিসের ভেতরের দেওয়ালে একটা টিকটিকি মাঝে মধ্যেই টিক টিক করেই চলেছে। অফিসের জানলাটা দক্ষিণ দিকে থাকায় পাহাড়ি হাওয়া ফুরফুর করে অফিসের মধ্যে ক্রমশ ঢুকেই যাচ্ছিল। এমনিতেই চারিদিকটা ফাঁকা, তার উপর সারা সকাল থেকে সাইকেল চালিয়ে সারাটা দিন প্যাডেল করতে করতে নতুন অফিসে পৌঁছেছিলাম, তাই শরীরটা যথেষ্ট টায়ার্ড লাগছিল। অফিসের খাতাটা হাতে নিয়ে কখন যে ঘুমিয়ে গেছি আমার ঠিক মনে নেই। আরে, মা তো একটি টিফিন বক্সে আমাকে 4টে মিষ্টিও তো ভরে দিয়েছিলেন। যেমন ভাবা তেমন কাজ। সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে তার থেকে একটা মিষ্টি হাতে নিয়ে একটা কামড় দিয়েছি কিনা কিসের একটা আওয়াজ শুনে উত্তর দিকের জানলার দিকে তাকাতেই পুরো শরীরটা যেন ঠান্ডায় জমে গেল আমার। দেখলাম এতক্ষণ ধরে দূরে যে শিয়ালটা ডাকছিল সেই শিয়ালটা জানলার সামনে দাঁড়িয়ে আছে। বড় বড় দাঁতের ফাঁক দিয়ে লালা ঝরছে তার চোখগুলো ভয়ঙ্কর হিংস্রর মাঝে ক্রূর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। জ্বলন্ত চোখ দুটো দেখে যেন মনে হচ্ছে যদি কোনো মতে আমাকে একবার পায় তাহলে আর শরীরটা আস্ত রাখবে না। রাতের অন্ধকারে মনে হচ্ছে চোখ দুটো যেন একেবারে জ্বলছে। শিয়ালটার চোখে চোখ পড়তেই ভীষণভাবে মুখ থেকে গড়গড় করে আওয়াজ করতে করতে হাতের নখ দিয়ে জানলাতে আঁচড় দিতে লেগে গেল। ভয়ে আমার মনটা ভীষণভাবে চঞ্চল হয়ে উঠতেই আমার হাতে থাকা খাতাটা মাটিতে পড়ে যেতেই সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল। আর ঠিক তখনই জোরে একটি বাইরে বিদ্যুৎ পড়ার আওয়াজ হলো। কিছুক্ষণ চেয়ারে বসে থাকলাম, তারপর ধীরে ধীরে নর্মাল হলাম। আচ্ছা, স্বপ্ন ছিল তাহলে। কথাটা ভাবতেই একটা শান্তির নিঃশ্বাস ফেললাম জোরে। তারপর মাথাটা শান্ত হতেই হঠাৎ মনে পড়ল, আরে আমি তো 1:30-2 অবধি তো জেগেই ছিলাম। জানলার দিকে তাকিয়ে স্পষ্ট দেখেছিলাম আকাশে জ্বলজ্বল করা তারাগুলো। তাহলে হঠাৎ আবহাওয়া এতটা কীভাবে চেঞ্জ হয়ে গেল এত তাড়াতাড়ি? সে যাই হোক, দেওয়ালে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম 2:45 হাতে থাকা ফাইলটা সাইডে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই অনুভব করলাম বেশ জোরেই শুশু পেয়ে গেছে। তারপর অন্য কিছু আর ভাবিনি। অফিসের দরজাটা খুলে বাইরে বেরিয়ে পশ্চিম দিকে থাকা একটা ভাঙা বাথরুমে গিয়ে পকেট থেকে একটা বিড়ি বের করে আগুনটা ধরিয়ে বিড়িতে একটা টান দিয়েছি কিনা হঠাৎই শুনতে পেলাম কিসের যেন একটা শব্দ শোনা যাচ্ছে। ধীরে ধীরে শব্দটা কাছে আসতে লেগে গেল। এবার স্পষ্ট বুঝতে পারলাম যে দূর থেকে কোনো এক ট্রেন হুইসেল বাজাতে বাজাতে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসছে। তখন আমি কিন্তু রীতিমতো ভয় পেয়ে গেলাম। প্রথম দিনে কি তাহলে আমি কাজে ভুল করে ফেললাম? এই সময় তো কোনো ট্রেন আসার কথা নয়। সামনের ডেস্কে পড়ে থাকা খাতাটাও তো আমি চেক করেছিলাম। না, ওখানে তো কোনো ট্রেনের উল্লেখ ছিল না রাত্রিবেলা। নেক্সট ট্রেনটা তো সকাল 8টা নাগাদ আছে। তাহলে কি ট্রেনের টাইম টেবিলের আর একটা খাতা আছে? সনাতনবাবু তাড়াহুড়ো করে বাড়ি যেতে গিয়ে হয়তো তাহলে ভুল করে ফেলেছেন। যাই হোক, আর দেরি না করে দৌড়তে দৌড়তেই প্যান্টের হুঁকটা কোনো মতে লাগিয়ে অফিসে ঢুকে দেওয়ালের কর্নারে টাঙিয়ে রাখা লণ্ঠন আর টেবিলে থাকা টর্চটা নিয়ে প্রায় দৌড়তে দৌড়তে 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে এসে দেখি ততক্ষণে ট্রেনটা ঢুকে পড়েছে। মনে মনে ভাবি,
ভুল তো আমার অলরেডি হয়েই গেছে। লণ্ঠনের লাল আলোটা প্ল্যাটফর্মে ট্রেনটি ঢোকার আগে আমাকে দেখাতে হতো। কী জানে বাপু, ট্রেনের ড্রাইভার আমার নামে নালিশ করে দেবে না তো? পাহাড়ে ঘেরা শান্ত প্ল্যাটফর্মে এখন লোকের কোলাহলের চারিদিকটা যেন ভরে উঠল। ট্রেনটা বেশি বড় ছিল না। ট্রেনের নামটা ছিল পদাতিক এক্সপ্রেস। প্ল্যাটফর্মে একটাই পুরনো ল্যাম্পপোস্ট, তাতে পোলটার ধারে পাশে একটুখানি জায়গায় খালি আলোকিত হচ্ছে। বাকি প্রত্যেকটা ট্রেনের কামরায় একটু একটু করে লাইট জ্বলছে। সব মিলিয়ে স্টেশনটা কিছুটা আলো আর কিছুটা অন্ধকারে মিলেমিশে যেন ভরে গেছে। এই সব ভাবছি, হঠাৎই আমার ডান দিকে কিসের একটা আওয়াজ হতে ডান দিকে থাকা টর্চটা তুলে সুইচটা টিপতেই হঠাৎই অনুভব করলাম একটি ঠান্ডা হাত আমার হাতটাকে ধরে টানছে। টর্চের সুইচটা তো দেবেছিলাম, কিন্তু টর্চটা জ্বলল না কেন? তখনই বাঁ হাতে থাকা লণ্ঠনটি ওইদিকে তুলে ধরতেই দেখি একটি ছোট্ট 15 বছরের বাচ্চা মেয়ে আমার হাতটি ধরে আছে। কিন্তু এর হাতটা এত ঠান্ডা কেন? হঠাৎই বাচ্চাটি আমাকে প্রশ্ন করলো, কাকু কাকু, তুমি আমার মাকে দেখেছ? আমি উত্তরে না বলে আর কিছু জিজ্ঞেস করতে যাব, ঠিক তখনই সামনে ট্রেনের ইঞ্জিন থেকে লক্ষ্য করলাম একটা আলো জ্বলছে আর নিভছে। স্পষ্ট বুঝতে পারলাম ট্রেনের ড্রাইভার আমাকে সাড়া দিয়ে ডাকার চেষ্টা করছে। লণ্ঠনটা হাতে তুলে দৌড়তে শুরু করলাম। মনের মধ্যে তখন অনেক চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে। কে জানে ড্রাইভার বাবু আমার নামে নালিশ করতে পারেন, জানি না, হয়তো আমার এই চাকরিটা হয়তো আর আস্ত থাকবে না। এই সব ভাবতে ভাবতে দৌড়তে দৌড়তে গাড়ির ইঞ্জিনের সামনে এসে দাঁড়িয়ে যখন ইঞ্জিন রুমের ভেতরের দিকে তাকায়, তখন ড্রাইভার বাবুকে দেখতে পেলাম না। ওই সময় ওখানে কেউ ছিল না। আমি লণ্ঠনটা নিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম আর ভাবতে শুরু করলাম, ড্রাইভার বাবুকে রিকোয়েস্ট করে কোনো মতে পটিয়ে নিতে পারলে উনি হয়তো ঘটনাটি ধামাচাপা দিয়ে দিতে পারেন। তাহলে হয়তো এ যাত্রায় বেঁচে যাব। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও ডাক্তারবাবুর খবর পেলাম না। গাড়ির ইঞ্জিনের আওয়াজে কোনো আওয়াজই শোনা যাচ্ছিল না। প্রায় 4-5 মিনিট মতো আমি ওখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎই সামনে থেকে দৌড়তে দৌড়তে একটি লোক এসে চেঁচিয়ে চেঁচিয়ে বলে গেল, 2-3 জন লোক টিকিট কাটবে, অফিসে জলদি যান আপনি। আরে তাড়াহুড়োর মধ্যে এটা তো একদমই ভাবিনি। টিকিট কাউন্টারটাও তো আমাকেই সামলাতে হবে। তখন আমি আবার অফিসের দিকে দৌড়তে লাগলাম। দৌড়তে দৌড়তে কাছাকাছি গিয়ে দেখি সত্যিই তো 2-3 জন টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে। প্রায় কাছাকাছি যেতেই একজন বলে উঠল, আরে স্টেশন মাস্টার বাবু, গাড়ি ছেড়ে দেবে, জলদি করেন, আমাদেরকে একটা করে টিকিট দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি বলে দরজার সামনে গিয়ে দরজাটা ঠেলে একটু চাপ দিতেই লক্ষ্য করলাম যে দরজাটা খুলছে না। ভাবলাম পুরনো দরজা তো, তাই হয়তো জং লেগে গেছে। এবার বেশ জোর দিয়েই দরজাটা ঠেললাম, কিন্তু এবার স্পষ্ট বুঝতে পারলাম ভেতর থেকে লক হয়ে গেছে। পকেট থেকে চাবির গোছাটা বের করে দরজাটা খুলতে লাগলাম। চাবিগুলো প্রথমবার ইউজ করছি বলে আমার জানাও ছিল না কোন চাবিটা সঠিক চাবি। একটার পর একটা চাবি ঢুকিয়ে দরজাটা খোলার চেষ্টা করছি, এমন সময় পিছন থেকে ট্রেনের হুইসেলের আওয়াজ শুনতে পেলাম। পাশে দাঁড়িয়ে থাকা লোকেদের মধ্যে একজন বললেন, আরে স্টেশন মাস্টারবাবু, ট্রেন ছেড়ে দিচ্ছে যে, জলদি করেন, না হলে ট্রেনটা তো মিস করে ফেলবো। এদিকে একটু বেশিই তাড়াহুড়ো করতে গিয়ে চাবির গোছাটা হঠাৎই হাত থেকে মাটিতে পড়ে গেল। লণ্ঠনের আলোয় চাবির গোছাটা মাটি থেকে তুলে আবার চেষ্টা করতে যাব, ঠিক তখনই লক্ষ্য করলাম স্টেশনের লোকগুলো কি একটা অজানা কারণে প্রায় সবাই বিশাল জোরে চেঁচামেচি শুরু করে দিয়েছে। কি হয়েছে? আরে আরে কী হলো? হয়েছেটা কি? দেখার জন্য পেছনে ঘুরে দেখি
প্রায় বেশ কিছু লোক এদিক ওদিক বাঁচাও বাঁচাও বলে ছোটাছুটি করতে লেগে গেছে। এর পরের মুহূর্তটা স্পষ্ট করে মুখে বলে কোনো মতেই বোঝানো সম্ভব না। তার কারণ পুরো ঘটনাটা প্রায় 3 সেকেন্ডের মধ্যে ঘটে গেছিল। কি হয়েছে এটা জানার জন্য বুঝে ওঠার চেষ্টা করছি, ঠিক তখনই বিশাল জোরে একটা আওয়াজ হলো। যেন মনে হলো একটা ট্রেনের সাথে আর একটা ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আওয়াজটা 1-2 সেকেন্ডের জন্য নয়, প্রায় 30-40 সেকেন্ড ধরে আওয়াজটা হয়েছিল। বিশাল আওয়াজে সামনের চারিদিকটা ধুলোয় ধুলোময় হয়ে উঠল। রাতের অন্ধকারে অত রাত্রেবেলাতেও ধুলোগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। ওই মুহূর্তে লাইনটাও চলে গেল। আর ঠিক তখনই সঙ্গে সঙ্গে কোথা থেকে বৃষ্টিও চলে এলো মুষলধারে। হঠাৎই বৃষ্টি পড়ছে, রাতে লাইনও চলে গেল, এরকম কিছুর একটা আওয়াজও হলো দাঁড়াম করে। তাই কিছুক্ষণ ধরে বুঝে উঠতে পারছিলাম না যে হলোটা কি। আওয়াজটা এতটাই বেশি ছিল যে আর কিছুক্ষণ থাকলে হয়তো কানের পর্দাটাই ফেটে যেত। আমি নিজেকে লক্ষ্য করলাম, মাটিতে বসে হাত দুটো কানের কাছে নিয়ে শরীরের শেষ ক্ষমতা দিয়ে এতক্ষণ আওয়াজটা আটকাবার চেষ্টা করছিলাম। প্রায় 1-2 মিনিট কেটে গেছে। হয়ে আমার গোটা শরীরটা হঠাৎ যেন অসুস্থ হয়ে পড়েছে। লাইন চলে গেছে, বৃষ্টি পড়তে শুরু করেছে অনবরত। তারপর যেটা শুরু হলো সেটা মুখে বলে কোনো মতেই বোঝানো সম্ভব নয় আমার দ্বারা। হঠাৎ করে চারিদিকে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। কিছু মানুষ চিৎকার করতে লেগে গেল, কিছু মানুষ কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই ভয়ঙ্কর আর্তনাদ না শুনলে কোনো মতেই বোঝানো সম্ভব নয়। যেন মারা যাওয়ার আগের মুহূর্তের শেষ প্রাণপণ চেষ্টা করে চিল্লাচ্ছে যেন কেউ। মনে হচ্ছে 100 জনের হাত একসাথে কেটে দিলে যেরকম আর্তনাদ হয় সেই আওয়াজ বেরোচ্ছে চারিদিক থেকে। পরিস্থিতিটা ঠিক তখন তেমনই ছিল। সেই ভয়ঙ্কর আর্তনাদের মাঝে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে আমি পাগল হয়ে যাব, মাথার শিরাগুলো ফেটে কাজ বন্ধ হয়ে যাবে যেন মনে হচ্ছে। ভয়ে হাত পাগুলোর অবস্থা এমন হয়ে গিয়েছিল যেন আমি চাইলেও নাড়াতে পারছিলাম না। কতক্ষণ যে ওভাবে বসেছিলাম আমার মনে নেই। তারপর ধীরে ধীরে কোনো মতে মাটির উপর ভর দিয়ে উঠে দাঁড়ালাম। অত মর্মান্তিক আর্তনাদের মাঝে কোনো মতে লণ্ঠনটা তুলে পেছনে ঘুরে লণ্ঠনটা মাথার উপর তুলে ধরতেই যা দৃশ্য চোখে পড়ল তা দেখে বেশিরভাগ জলজ্যান্ত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত ফেল করে ফেলবে। পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়েছিল, পেছন থেকে আর একটা ট্রেন সিম উঠে এসে ওই ট্রেনটাকে এমনভাবে অ্যাক্সিডেন্ট করেছে যেন মনে হচ্ছে 2খানা ট্রেন প্রায় 1.5খানা হয়ে গেছে। একটা ট্রেনের উপর আর একটা ট্রেন যেন প্রায় ঢুকে গেছে। আর চারিদিকে লোকজন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, কারোর হাত কেটে গেছে, কারোর পা কেটে গেছে, কোনো জায়গায় খালি হাত পা আলাদা করে পড়ে আছে। কেউ ট্রেনের জানলা দিয়ে মৃত অবস্থায় উল্টো করে ঝুলছে। চারিদিকে শুধু রক্তে রক্তাময় হয়ে পুরো স্টেশনটা লাল হয়ে গেছে। যেন মনে হচ্ছে রক্তের বন্যা বয়েছে একটুক্ষণ আগে। আর এটাও মনে হচ্ছে যেন রক্তের তাণ্ডব চলেছিল। যেন স্বয়ং যমরাজ এসে কয়েক সেকেন্ডের জন্য যেন রক্তের তাণ্ডব খেলে গেছেন এখানে। লণ্ঠনটা নিয়ে এক পা করে এগিয়েছিলাম আমি প্ল্যাটফর্মের দিকে। হঠাৎই অনুভব করলাম কেউ যেন আমার বাঁ পাটা ধরে টানছে। নিচের দিকে তাকিয়ে যা দেখেছিলাম তা স্বচক্ষে না দেখলে ভাই কোনো দিন কোনো মতে আমি বিশ্বাস করতাম না। একজন বয়স্ক লোক, পুরো শরীর রক্তে ভরা, কোমর থেকে পায়ের দিকটা নেই। সেই লোকটা আমার পা ধরে বলছে, বাঁচাও বাবা, আমাকে বাঁচাও। ঠিক তার পর মুহূর্তেই আমার চোখ তার চোখের ওপর পড়েছিল। ওই মুহূর্তটা যে ভয়াবহ ছিল, তার চোখ দেখে মনে হচ্ছিল স্পষ্ট 100% সে আমাকে নিতে এসেছে।
কয়েক সেকেন্ডের মধ্যে তার চোখটা দেখে ভয়ে আমি পেছন দিকে পিছাতে যাবার চেষ্টা করতে গিয়ে লোকটার হাত থেকে পাটা এক ঝটকাতে ছাড়াবার চেষ্টা করলাম। আর ঠিক তখনই নিজেকে সামলাতে না পেরে রক্তে ভেজা প্ল্যাটফর্মের ওপর উপুড় হয়ে ধড়াম করে পড়লাম। মাথায় প্রচণ্ড জোরে আঘাত পেল, প্রায়ই অজ্ঞান হওয়ার মতো অবস্থা আমার। হঠাৎই মাথাটা ধীরে ধীরে ভারী হয়ে এলো। স্পষ্ট বুঝতে পারছি চোখ দুটো চেষ্টা করেও যেন আর খুলতে পারছি না। শরীরের বাকি অংশগুলো চেষ্টা করেও যেন আমি আর নড়াতে পারছি না। যেন কোনো অদৃশ্য শক্তির কন্ট্রোলে চলে এসেছি আমি। প্রাণপণ চেষ্টা করে লাস্ট পর্যন্ত চোখটা খোলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ঠিক তখনই ওই মর্মান্তিক রাতের গভীর অন্ধকারে ওই প্ল্যাটফর্মে সেই দিন যেন তাণ্ডব চলছিল। পিছলে পড়ে যাওয়ায় মাথাতে প্রচণ্ড জোরে লেগেছিল আমার। জ্ঞানশূন্য অবস্থায় হালকা অনুভব করেছিলাম কেউ একজন যেন আমার হাত দুটো ধরেছে, তারপর আমাকে চ্যাংদোলা করে আস্তে আস্তে ট্রেনে চাপানোর চেষ্টা করছে, ওই ভাঙা ট্রেনটায়। তারপর আমি ভয়ে আর নিজেকে ঠিক রাখতে না পেরে তারপর ওই ভয়াবহ খতরনাক পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারিনি, জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। পরেই যখন আমার জ্ঞান ফিরেছিল তখন প্রায় 3 দিন কেটে গেছে। আমি ওই শহরেরই এক নার্সিংহোমের এক বিছানায় নিজেকে পেয়েছিলাম। মাথায় পট্টি করা ছিল, তারপরেও বেশ কিছুটা মাথায় প্রচণ্ড ব্যথা ছিল। পরে সনাতনবাবু এসেছিলেন। তারপর ওনার মুখ থেকে যেটা শুনেছিলাম সেটা হলো বহুদিন আগেকার ঘটনা। ওই স্টেশনে নাকি দুটো ট্রেনের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্রচুর লোক মারা গেছিলো, কারোর হাত কেটে গেছিলো, কারোর পা কেটে গেছিলো, টোটাল মিলিয়ে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছিল। অত কটা অপমৃত্যু একসাথে ঘটেছিল বলে ওই স্টেশনে মাঝে মধ্যে আজও নাকি মর্মান্তিক রাতের অ্যাক্সিডেন্টের তাণ্ডব চলে। লোকাল লোকেরা সবাই প্রায় জানে, শুধু আমি জানতাম না যে ওখানে নাকি রাত্রি 8টার পর স্টেশনের বাইরে কেউ বের হয় না। বের হলেই কারোর না কারোর কান্নার আওয়াজ পাওয়া যায়। আর যদিও বা কেউ বেরিয়ে পড়ে তাহলে যেই জিনিসটা করা একদমই মানা আছে সেটা হচ্ছে আগুন ধরানো। রাত্রি 8টার পর ওই স্টেশনে কোনো মতে কোনোভাবে আগুন জ্বালায় না কেউ, কারণ ওই অ্যাক্সিডেন্টে প্রচুর জনের অপমৃত্যু ঘটেছিল ওই ট্রেন অ্যাক্সিডেন্টের আগুনে পুড়ে। আর আমি 3 দিন আগে রাত্রে একটা বিড়ি জ্বালিয়েছিলাম, আমার মনে পড়ছে, তাই হয়তো আজ আমি এভাবে পড়ে আছি। তাই ভুলবশত কেউ যদি কোনো ক্রমে আগুন জ্বালিয়ে ফেলে তাহলে তার আর ওই রাতে নিস্তার নেই। তারা নাকি ওই ভাঙাচোরা ট্রেনে চাপিয়ে তাদেরকে নিজের সাথে নিয়ে যায়। আমার ভাগ্য খুবই ভালো ছিল যে ওই সময় একটা সাহসী লোকাল লোক পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। উনি নাকি আমাকে প্ল্যাটফর্মে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আমাকে অফিসের মধ্যে নিয়ে গিয়ে রেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন কথাটা, এবং আমার সঠিক সময়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেই আমি আজ তোমাদেরকে এই গল্পটি শোনাতে পারছি। নয়তো এই গল্পটি আমার সাথে এই দুনিয়া থেকে চলে যেত। তারপর প্রায় 1 মাস মতো লেগেছিল আমার পুরোপুরি সুস্থ হতে। তার ছাপ প্রায় কয়েক মাস ধরেই আমার সাথে ছিল। ওই স্টেশনে আমি আর দ্বিতীয়বার কোনো দিনও কাজে যাইনি। উপর মহল থেকে আমার জন্য ট্রান্সফার করার ব্যবস্থা করা হয়ে গেছিল, কিন্তু আজও এত বছর পেরিয়ে যাওয়ার পরেও যখনই আমি ওই ঘটনার কথা মনে করি তখনই পুরো শরীরটা যেন কাঁপা দিয়ে ওঠে। 2-3 দিন শরীরটা কখনো কখনো অসুস্থও হয়ে পড়ে। আমি কিভাবে ওই জায়গা থেকে বেঁচে ফিরেছিলাম। তো বন্ধুরা, দ্বিতীয় পর্বের গল্পটিও শেষ করে ফেললাম। গল্পগুলো কেমন হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। রাত 12টার পরের চ্যানেলের প্রত্যেক সদস্যই কেউ পড়াশোনা করে কিংবা কেউ কাজ করে, তারপরেও আমরা এই চ্যানেলে বেস্ট দেওয়ার চেষ্টা করছি আমাদের। নতুন চ্যানেল বন্ধুরা, তাই ভুল হচ্ছে কিছু কিছু, কিন্তু যত দিন যাবে তত বেশি বেশি করে আপনারা সাপোর্ট করবেন, ততটাই গল্পের মধ্যে প্রাণ ঢেলে দেওয়ার চেষ্টা করব।
এখানে একটা কথা আপনাদের বলে দিই, রামপুরহাট লাইব্রেরিতে যেখানে আমার বাড়ি, সেখানে 15 বৎসরের গল্পের বই পড়ার আমার অভিজ্ঞতা আছে। এখানে একটা কথা বলে দিই, যদি আপনাদের ভালোবাসা এভাবেই আমরা পেতে থাকি, তাহলে এই চ্যানেলটির গল্পগুলোকে একদম ম্যাক্স লেভেলে নিয়ে যাব। তো বন্ধুরা, এভাবেই সাপোর্ট করতে থাকুন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের রবিবারের সন্ধ্যে 6টায়।